সর্বশেষ তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ হলো তা নিয়ে খবর, এবং এখানেই আমরা দেখছি চমক নয়, সংগঠনই বাজি তৃণমূলের। 2026-এ 226-এর বেশি সিটের আত্মবিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বাংলার কুরুক্ষেত্রে ভরসা পরীক্ষিত সৈনিকরাই। 150 বিধায়ককে ফের টিকিট তৃণমূলের 15 জন বিধায়কের আসন বদলানো হলো। 74 জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল। বেশ কিছু বিষয় নিয়ে এই প্রার্থী তালিকা তা আলোচ্য হয়ে উঠেছে এই মুহূর্তে। সরাসরি প্রথমে চলে যায়, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, এ যাবৎ আমরা যতবার ইলেকশন দেখেছি, যতবার তৃণমূলের প্রার্থী তালিকা দেখেছি, সেখানে কিছু না কিছু চমক ছিল, কিন্তু এবার আমরা তেমন কোনো চমক দেখতে পাচ্ছি না। কোথাও গিয়ে সংগঠনই যেন বাজি হয়ে গেছে এবার তৃণমূলের। গত 5 বছরে বিভিন্ন সভাতে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই উল্লেখ করেছেন যে সংগঠনই তাদের বাজিমাত করার একটি জায়গা। যাদের যা সংগঠনের জোর রয়েছেন তারা নির্বাচনের সময় কেন সারা বছর ধরে নানা রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে থাকার জন্য সেই সংগঠনকেই তারা হাতিয়ার করেন এবং সেই সংগঠনের জোরেই তারা বিভিন্ন সময়ের বিভিন্ন নির্বাচন তারা উতরে যান। পরীক্ষিত তৃণমূল কংগ্রেসের যে এই রাজনৈতিক সংগঠনের যে ভিত্তি, যেটাকে শক্তিশালী করার প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই সাংগঠনিক বাজিমাতেই তারা এই 2026-এর বিধানসভা নির্বাচন লড়তে চলেছেন, সেটাই কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্যে দুটো বিষয় বারবার ধরে ফুটে উঠত। এক, তারা চ্যালেঞ্জ করে বলেছিলেন যে 2021-এর তুলনায় একটি হলেও তারা বেশি আসন পাবেন। 224টি বিধায়ক এই মুহূর্তে রয়েছে, তারা বলছেন 2026-এ 226টি বিধায়কের তারা টার্গেট নিয়ে এগোচ্ছেন। দ্বিতীয়ত, তারা বলতেন যে তাদের প্রধান ভিত্তি হচ্ছে বুথ স্তরের কর্মীরা, সংগঠনরা, এবং সেটা এসআইআর প্রক্রিয়ার সময় থেকে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের যাকে বলা একদম গ্রাউন্ড ওয়ার্ক, বুথে বুথে পৌঁছানো তাদের কর্মী, বুথ স্তরের খবর বের করে নিয়ে আসা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে নির্বাচনে জেতার প্রধান অস্ত্র এবং হাতিয়ার হিসাবে মুখ নয়, সংগঠনই আসল ভরসা, এবং সেটাকেই কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চলেছে তৃণমূল কংগ্রেস। যে কারণে খুব বড় চমক না দিয়েও সাংগঠনিক চমক এই প্রার্থী তালিকাতে তৃণমূল কংগ্রেস। ঠিক এখান থেকে আমি যেই প্রশ্নটা রাখবো, দেখো এই 74 জন বিধায়ককে যে বাদ দেওয়া হলো, 74 জন বিধায়ক যে এবার টিকিট পেলেন না, তাহলে এরা কি তৃণমূলের পরীক্ষিত সৈনিক ছিলেন না? এদেরকে বাদ দেওয়ার রিজনস কি? প্রথমত হচ্ছে 74 জনের মধ্যে অনেকে রয়েছেন যাদের বয়সজনিত কারণে হয়তো বাদ দেওয়া হয়েছে। যদি এই বিষয়ে সরাসরি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিছু উল্লেখ করেনি, তারা উল্লেখ করেছেন যে যাদের বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্যত্র কাজে লাগানো হবে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই উল্লেখ করে দিয়েছিল যে তাদের ক্ষেত্রে পারফরমেন্সকেই তারা মান্যতা দেবেন, পারফরমেন্সকেই তারা মনে করবেন তাদের মাপকাঠি, এবং শুধু এই পারফরমেন্সের ক্ষেত্রে তারা সংগঠনে কেমন কাজ করেছেন, মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তারা কতটা সহজবদ্ধ হয়েছেন, জনসংযোগ করার জন্য সেই মানুষগুলো কতটা সুবিধা দিয়েছেন, এবং এই মানুষ সম্পর্কে তার এলাকার মানুষজন কি ভাবেন, তা ক্রমাগত বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সেই রিপোর্ট তাদের কাছে নিয়ে এসছে। ফলে যে সার্বিকভাবে যেই 74 জনের মধ্যে অন্তত ধরে নিতে পারে যায় 74 জনের মধ্যে 90% ক্ষেত্রেই যাদের পারফরমেন্স যথাযথভাবে মনে হয়নি তৃণমূল কংগ্রেসের ভালো, তাই তাদেরকে সেখান থেকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বেশ, আবির তুমি সঙ্গে থাকো। এখানে আরো একটা বিষয়, যে এই তালিকায় তৃণমূলের যে এই প্রার্থী তালিকা 2026-এর নির্বাচনে, সেরকম যে সেখানে যেরকম আমরা দেখছি পুরনোরা রয়েছেন, সেখানে আমরা দেখছি নতুন অনেকেই জায়গা পেয়েছেন। কথা বলবো আবিরের সঙ্গে এই নিয়েই। আবির, তাহলে এই যে পুরনো আর নতুনের একটা ব্যালেন্স এই বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রাখার চেষ্টা করেছে তৃণমূল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি উল্লেখ করলেন যে তারাই একমাত্র দল, তারা মনে করেন যে নতুনদেরকে তুলে নিয়ে আসা উচিত, এবং নতুনদেরকে তারা যে কতটা গুরুত্ব দেন, অগ্রাধিকার দেন, সেটাকে প্রার্থী তালিকা তারা বুঝিয়ে দিয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না, ফলে অভিজ্ঞতা এবং তারুণ্য দুইয়ের মিশেলেই তারা এই বিধানসভা নির্বাচনের তারা লড়াই করতে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একাধিক নতুন মুখ রয়েছে যারা সংগঠনের ক্ষেত্রে কাজ করে ফেলেছেন ইতিমধ্যে। এর মধ্যে একাধিক তরুণ মুখ রয়েছেন যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। ফলে তাদেরকে নিয়ে আসলে মানুষের কাছে পৌঁছে কাজ করানোটা অনেকটা বেশি সুবিধা হবে, বা মানুষের কাছে
দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা ভালো ধারণা মানুষের কাছে পৌঁছবে, সেই কারণে তাদেরকে নিয়ে আসা। এবং আজকে সাংবাদিক সম্মেলন শুরুর আগে থেকে সাংবাদিক সম্মেলনের শেষ পর্যন্ত যেভাবে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখিয়ে তারা গেলেন, ফলে এই প্রার্থী তালিকা নিয়ে যে তারা আত্মবিশ্বাসী, যে তার উপরেই পুরনো নতুনের মিশেল নিয়ে তারা আত্মবিশ্বাসী নির্বাচনে লড়াই করবেন, তা তারা বুঝিয়ে দিয়েছেন এবং সেটাই এই প্রার্থী তালিকাতে পরিলক্ষিত হয়েছে। একেবারেই তাই, তাদের দলের প্রতীক জোড়া ফুল এবং শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই জোড়া ফুল আসলে তাদের ভিক্টরি, এবং তারপরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিক্টরি সাইন একদম শুরুতেও যেরকম দেখিয়েছেন, এই প্রার্থী তালিকা প্রকাশের পরও তিনি দেখিয়েছেন। এবং এবার টার্গেট 2026-এ 226 সিট। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতবো, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। ভবানীপুরে আপনার কেন্দ্রে অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে, আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। চমক ছিল না, সংগঠনেই ভরসা রেখেছে তৃণমূল। আর আপনাদেরকে দেখাই নজর কারা প্রার্থী কারা। মদন মিত্র রয়েছেন, বীরবাহা হাঁসদা রয়েছেন। বীরবাহা হাঁসদার যদিও আসন বদল হয়েছে, বিনপুর থেকে দাঁড়াচ্ছেন বীরবাহা হাঁসদা, হুমায়ুন কবির ডোমকল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর, চুচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্য নতুন মুখ, বেহালা পশ্চিম রত্না চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ বেলেঘাটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম সিগনিফিকেন্ট যে জায়গাগুলো আমরা দেখছি, শ্রেয়া পান্ডে, সুপ্তি পান্ডের বদলে শ্রেয়া পান্ডে, মানিকতলা থেকে, নন্দীগ্রাম থেকে পবিত্র কর, তিনি আজই যোগ দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর, বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, দমদম থেকে ব্রাত্য বসু। তৃণমূলের নজর কারা প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা রাখছিলাম। বিধাননগর থেকে এবারও দল তার উপরই ভরসা রেখেছে। তারপর কি প্রতিক্রিয়া সুজিত বসুর, শুনুন। অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব, যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। আর যদি মানুষের আশীর্বাদ সুজিত বসুর উপর থাকে, সুজিত বসু আবার জিতবে। রাজারহাট গোপালপুরের মানুষের তিনি ভরসা অর্জন করেছিলেন অদিতি মুন্সি, এবারও তাই টিকিট পেলেন অদিতি। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয় না। অনেক রাজনৈতিক টানাপোড়েন চলেছে, কিন্তু তবুও দল ভরসা রেখেছে। সব্যসাচী দত্ত বারাসাত থেকে প্রার্থী হয়েছেন, কি রিয়াকশন তার শুনুন। দলের সিদ্ধান্ত শিরোধার্য, বক্সিদা, অভিষেক এবং সর্বোপরি আমার গার্জিয়ান মমতাদি যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমি জিতে 7টা বিধানসভার সার্টিফিকেট মমতাদির কাছে দিতে পারলে আমার। তিনি শিলিগুড়ির ভূমিপুত্র, তাই আবারও শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব। প্রার্থী হয়ে কি বলছেন? এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে
মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি, এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। বঙ্গ রাজনীতিতে ঠাকুরবাড়ির রাজনীতি বরাবরই শিরোনাম আঁকড়ে থেকেছে। সেই ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর কনিষ্ঠ, সেই মধুপর্ণা ঠাকুর তিনি এবার প্রার্থী হয়েছেন। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার উপর দল ভরসা রেখেছে। প্রার্থী হওয়ার পর কি রিয়াকশন তার? বাগদা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, কি তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেব যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরও অনেক অনেক নাম হোক। 200% আমরাই জিতবো। এবার আমরা সবুজ আবির আবার খেলবো বাগদাতে। নতুন এবং পুরনোতেই ভরসা রেখেছে দল, ভারসাম্যও রেখেছে। মধুপর্ণা ঠাকুরের মতো এবার যে ছবি আপনাদেরকে দেখাবো তার জন্য দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চুচুড়ার প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সবুজ আবির মেখে দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। চুচুড়ার মতো জায়গা থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞ প্রত্যেকের উপর, এবং এই গোটা জার্নিটা সম্ভব হয়েছে বাংলার মানুষের ভালোবাসার জন্য। তারা যেভাবে একটা সাধারণ ছেলেকে ছোট থেকে এতটা বড় করেছেন তাদের ভালোবাসা দিয়ে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো বাবা কাকা ছাড়া। সত্যি আজকে আমার চোখের কোণায় জল। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, আমার দল, আমার সহকর্মী, আমার সোশ্যাল মিডিয়ার কর্মীরা, বাংলার মানুষ এবং চুচুড়ার মানুষকে আমি আপনাদের থ্রুতে শুধু এইটুকুই একটাই বার্তা দিতে চাই, নতুন চুচুড়া গড়া লক্ষ্য। চুচুড়ার যুব প্রজন্ম, চুচুড়ার নতুন ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন, চুচুড়ার মা কাকিমারা যেভাবে চুচুড়াকে দেখতে চায় সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুচুড়াকে গড়ে তুলব। বঙ্গ রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। পালা বদলের ক্ষেত্র, পালা বদলের জমি আরও শক্ত করেছিল তৃণমূলের জন্য এই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম গত বছর আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর এবার তৃণমূলের প্রার্থী তালিকায় পবিত্র কর নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেন। আজই যোগ দিয়েছেন, তারপরে প্রার্থী তালিকায় তার নাম। পবিত্র কর লড়বেন কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, পবিত্র কর হচ্ছে নন্দীগ্রামের যে অংশে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের ক্ষেত্রে পিছিয়ে ছিল সেই জায়গা সম্পর্কে অবহিত। তিনি এলাকার ভূমিপুত্র এবং এলাকার তিনি বিরোধী রাজনৈতিক দল কারণে সেই বিরোধী রাজনৈতিক দলের পরিকল্পনা সম্পর্কেও তিনি অবহিত ছিলেন এবং প্রার্থী তালিকা ঘোষণা বা নির্বাচন ঘোষণা হয়ে যাবার ঠিক মুহূর্তে তাকে দলে যোগদান করে প্রার্থী করে দেওয়া হয়েছে। ফলে এতদিন পর্যন্ত তারা যখন অন্য রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক পরিকল্পনা করছিলেন সেই সম্পর্কিত আঁচ তার কাছে একটা রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে যে নন্দীগ্রামের মতো জায়গাতে তারাও এবারও সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তারা লড়াইয়ে নামবে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল একাধিক পুরনো মুখ ছিল যাদেরকে নিয়ে নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে বারবার ধরে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তাদের নিজেদের মধ্যে ব্যবহার বা সমস্যা নিয়ে। এই গোটা বিষয়টিকে কাটছাট করে নতুন মুখ নিয়ে আসা এবং যে মুখ সেখানকার রাজনীতি সম্পর্কে অবহিত, বিরোধী রাজনৈতিক দলের শক্তি সম্পর্কে অবহিত এবং বলাই হয় যে তিনি বিরোধী দলের নেতার ঘনিষ্ঠ নেতা হিসাবে তার পরিচিত ছিল। ফলে তাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে জোরদার লড়াই দিতে চায়, সে কারণেই পবিত্র করকে বাছাই করা। ওকে, এবার নজর কৃষ্ণনগরে। প্রার্থী হয়েছেন, হওয়ার পর কি বলছেন অরুণাভ ভট্টাচার্য, শুনুন। প্রার্থী হিসেবে খুবই ভালো লাগছে, নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। দল আমাকে যেরকম ভাবে বলবে সেইভাবে আমি চলবো আগামী দিনে। কৃষ্ণনগরের মানুষের কাছে আমি আশাবাদী, কৃষ্ণনগর মানুষ আমাকে নিরাশা করবে না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই 294টা সিটের মধ্যে একটা আসনে
আমাকে যোগ্য মনে করেছেন যে রাজনৈতিক লড়াইটা লড়ার জন্য। এই ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, এমন কলেজে জেনারেল সেক্রেটারি ছিলাম যে আমাদের একমাত্র ল কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। অনেক সিপিএমের কাছে মার খেয়ে, এসএফআইয়ের কাছে মার খেয়ে, পাঁজর ভাঙিয়ে অনেক কিছু করে সেই দিনগুলো কেটেছে। উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মহেশতলার ছবি। শুভাশিস দাস তার দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। দারুণ লাগছে। প্রথম কথাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা মহেশতলা আমার প্রতি ভরসা রেখেছে। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। প্রার্থী ঘোষণা হতেই দিকে দিকে আমরা দেখছি দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। মহেশতলার ছবি আপনারা দেখছেন। শুভাশিস দাস তার নামে দেওয়াল লিখন চলছে। প্রার্থী ঘোষণার পরই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবার বরানগরের ছবি একটু দেখাবো আপনাদেরকে। বরানগর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সায়ন্তিকা, এবারও তিনি টিকিট পেলেন। সায়ন্তিকার ছবি আপনারা দেখছেন। উচ্ছ্বাস স্বভাবতই তুঙ্গে। শ্রীরাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন নতুনদের দলে, তিনিও এবার প্রার্থী। নির্বাচন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ প্রশাসনে ফের ধাক্কা নির্বাচন কমিশনের। এবার বদলে দিল এডিজি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। একসঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে 12 জন পুলিশ সুপারকে। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দিল কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এই সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জলদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন,
তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া। এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা তার থেকে তলানিতে নামবে। কল্যাণীর জেএনএমে ধুন্ধুমা, রোগীর আত্মীয় এবং ডাক্তারদের তুমুল মারপিট, রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ খারিজ ডাক্তারদের, পাল্টা রোগীর আত্মীয়দেরই দোষারোপ। কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেলে ধুন্ধুমা, রোগীর আত্মীয় এবং ডাক্তারদের তুমুল মারপিট। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। ইতিমধ্যে প্রিন্সিপালকে চিঠি, জুনিয়র ডাক্তারদের রোগীর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি, এমার্জেন্সিতে সশস্ত্র রক্ষী রাখার দাবি। রেয়াত না করার নির্দেশ, কর্মবিরতি প্রত্যাহারের পদক্ষেপের নির্দেশ। না, আমরা মারিনি, ডাক্তার একটু আমাদের পুলিশকে ডেকে ধরিয়ে দিল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সবাই নিয়ে এসে পাড়ার থেকে হসপিটাল ভর্তি করালো। ট্রিটমেন্ট ঠিকভাবে ডাক্তার পায় না বলে সবাই জিজ্ঞাসা বেশি রাগারাগি করলো। আমাকে মেরেছে। আমাকে কারা মেরেছে? হসপিটালের ডাক্তাররা। আমরা মারিনি, ডাক্তাররা আমাকে মেরেছে। পুলিশ একজন পেশেন্ট ওনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এসেছিল, চিকিৎসা করতে করতে দু একজনের ডাক্তারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। চিকিৎসার কোনো গাফিলতির ঘটনা ঘটেনি, অকারণে উত্তেজিত হয়ে ডাক্তারদের মারধর করেন। আমাদের বেশ কজন জুনিয়র ডাক্তার আহত হন। অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে প্রাথমিক একটা কমপ্লেন দেওয়া হয়েছে। ঝামেলা আটকাবার জন্য পুলিশ প্রিভেন্টিভ ভাবে কিছু দু একজনকে গ্রেফতার করেছে। যেহেতু এই জুনিয়র ডাক্তাররা আপাতত একটা ওদের মধ্যে একটা বিক্ষোভ চলছে, আমরা চেষ্টা করছি পরিষেবার যতটা সম্ভব সচল রাখার। জেএনএমের ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর, সুপারের থেকে ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। দোষীদের রেয়াত না করার নির্দেশ, কর্মবিরতি প্রত্যাহারে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।